কাজ শক্তি ক্ষমতা এই চ্যাপ্টারের 3টা অংশ নামের মধ্যেই আছে। কাজ শক্তি ক্ষমতা, আমাদের কাজ পড়া শেষ, শক্তি পড়া শেষ, ক্ষমতাটা পড়তে হবে আজকে। ক্ষমতা তোমরা 9, 10 পড়ছো ঠিক না স্যার? আমাকে কেউ কি বলতে পারবা ক্ষমতা জিনিসটা কি? ক্ষমতা জিনিসটা কি? একক সময়ে কোনো একটা ব্যক্তি যে পরিমাণ কাজ করতে পারে বা একক সময়ে যে পরিমাণ শক্তি খরচ হয়, ক্ষয় হয়, বুঝতে পারছো? বা একক সময়ে যে পরিমাণ শক্তি কাজে রূপান্তরিত হয়ে যায়, বিভিন্নভাবে এই জিনিসটাকে বলা যায় সময়ের সাপেক্ষে ব্যাপারটা আসতেছে, ঠিক আছে? তো আমরা যদি শক্তি কিংবা কাজকে সময় দিয়ে ভাগ করি, ম্যাথমেটিক্যালি ক্ষমতা পেয়ে যায়। তো ক্ষমতার সংজ্ঞাটা একটু লিখো স্যার। লিখো কাজ সম্পাদনকারী কোনো উৎসের, কাজ সম্পাদনকারী কোনো উৎসের, সেই উৎসটা কোনো ব্যক্তি হতে পারে, কোনো যন্ত্র হতে পারে, ঠিক আছে? সো একসাথে যন্ত্র বা ব্যক্তিকে আমরা কাজ সম্পাদনকারী কোনো উৎস বলতেছি। সো কাজ সম্পাদনকারী কোনো উৎসের কাজ করার হার, কোনো উৎসের কাজ করার হার বা শক্তি সরবরাহের হার, সরবরাহের হার, হারকে আমরা ক্ষমতা বলতেছি। সো কাজ সম্পাদনকারী কোনো উৎসের কাজ করার হার বা শক্তি সরবরাহের হারকে ক্ষমতা বলে। কাজটা সম্পন্ন হবে কিসের মাধ্যমে? শক্তির মাধ্যমে না? সো উৎসটা কি দিচ্ছে? শক্তি সরবরাহ দিচ্ছে, সেটাকে আমরা কি বলতেছি? ক্ষমতা বলতেছি। ক্ষমতাকে আমরা, ক্ষমতার একক দেখো, ক্ষমতাকে আমরা আগে প্রকাশ করি, তারপর একক বলতেছি। ক্ষমতাকে আমরা পি দ্বারা প্রকাশ করি। এইটা ইকুয়াল টু কি লিখতে পারি? W/T। আবার কোনো কোনো জায়গায় শক্তি সরবরাহ, কতটুকু শক্তি, ডেল ই পরিমাণ শক্তি সরবরাহ দিলে এভাবেও লেখা যায়। চলে আসুন স্যার, এসে বসছেন, বসে। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের ক্ষমতার সূত্র। তবে আমরা প্রত্যেকটা ফিজিক্সের পরিবর্তনে আমরা ক্যালকুলাস করছি স্যার, যেহেতু সময় সাপেক্ষে কাজের পরিবর্তন আমরা হিসাব করতেছি। এইটাকে ক্যালকুলাস সমীকরণটা কি পাচ্ছি? এটার ক্যালকুলাস সমীকরণ পাচ্ছি dW/dt। এটা কখন হচ্ছে স্যার? সময়ের সাপেক্ষে যদি কাজের যে ইয়াটা আছে, পরিমাণ যেটা, সেটা যদি কনস্ট্যান্ট না থাকে, অর্থাৎ ক্ষমতা যদি কনস্ট্যান্ট না থাকে, বুঝতে পারছো? এটা একটা সমীকরণের মাধ্যমে হইলে আমরা কি করতে পারি? আমরা এটাকে ডিফারেন্সিয়ালি করতে পারি। আমি তোমাদেরকে বারবার বলতেছি, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, ক্যালকুলাস পোর্শনটা ফিজিক্সে কেন লাগে, কোথায় লাগে, কি বিষয়, শুরু থেকে শেষ পর্যন্ত আমি তোমাদের একটা প্লেলিস্ট তৈরি করে দিব। বারবার প্রত্যেকটা ক্লাসে এগুলোর প্রয়োজনীয়তাটা বলাটা আমার জন্য খুব কষ্টের ব্যাপার, কিংবা তোমাদের মাথায়ও সহজে ঢুকবে না। যখন সবগুলোকে একত্রিতভাবে করে ফেলবা তখন সহজ হবে। তোমরা ম্যাথের যখন ক্যালকুলাস মোটামুটি পড়ে ফেলবা, তোমাদের মধ্যে একটা আইডিয়া চলে আসবে, আমিও তোমাদেরকে বলে সব কিছু দেখাই দিব। সো ক্ষমতাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি, বক্র পরিবর্তন, বক্ররৈখিক পরিবর্তন। সরলরৈখিক পরিবর্তন হলে এইভাবে লিখতে পারি, বক্ররৈখিক পরিবর্তন হলে, ঠিক আছে, এভাবে লিখতে হয়। এখন স্যার আমরা এই সূত্র তো দেখলাম, ক্ষমতার একক, মাত্রা, এগুলো একটু লিখি স্যার। তোমাদের কাজের মাত্রা মনে আছে স্যার? ক্ষমতার একক হচ্ছে তোমার ওয়াট। ক্ষমতার একক কি? ওয়াট, ঠিক আছে? ওয়াট মানে এটাকে ডাব্লিউ দ্বারা প্রকাশ করে, এটার আরেক নাম হচ্ছে জুল পার সেকেন্ড। বুঝতেই পারতেছো? 1 জুল ডিভাইডেড বাই সেকেন্ড যদি করে আমরা জুল পার সেকেন্ডে ক্ষমতার একক পেয়ে যাচ্ছি। ক্ষমতার মাত্রা কি হবে? mL², T−3 আসবে, কারণ কাজের মাত্রা কি পাইছিলাম? mL², T−2 না, নাকি? সো এটার ক্ষেত্রে আসবে 3, আমি যদি ভুল না হয়ে থাকি আর কি, ঠিক আছে? এইভাবে আমরা ক্ষমতার মাত্রা লিখতে পারি। ওকে,
আরেকটা বহুল প্রচলিত একক আছে স্যার। সো বহুল প্রচলিত একক, বহুল প্রচলিত ক্ষমতার একক সেটা হচ্ছে তোমার হর্স পাওয়ার, এইচপি, হর্স পাওয়ার। এগুলা মূলত গাড়ির ইঞ্জিন কিংবা বৈদ্যুতিক মোটর এই দুইটা ক্ষেত্রে বেশি ইউজ করা হয় এই এককটাকে। তোমরা বাবাদেরকে, মামা, চাচাদেরকে জিজ্ঞেস করে দেখতে পারো, তারা যখন মোটর কিনতে যায় কিংবা গাড়ির ইঞ্জিনের ক্ষেত্রে যায়, এটা একক দেখে। বিশেষ করে মোটরের ক্ষেত্রে আমি দেখছি, আমার এখনো মনে আছে ছোটবেলায় একটা আমি বাণিজ্য মেলায় গেছি। তো বাণিজ্য মেলায় এরকম একটা পানির মোটরের, বৈদ্যুতিক মোটরের কি ছিল, স্টল ছিল। তো স্টলে গিয়ে মামার সাথে গেছিলাম, মামা জিজ্ঞেস করতেছে কোন মোটরের কেমন দাম, কি বিষয় আসয়। তখন পটপট করে ওইখানকার যে সেলসম্যান আছে সে বলতেছে আপনার কোন মোটর লাগবে, 1 ঘোড়া, 2 ঘোড়া, 3 ঘোড়া, 1.5 ঘোড়া। ঘোড়া কি, আমি মনে করছি ঘোড়া মানে রোটেশন বোঝাচ্ছে, ঘূর্ণন বোঝাচ্ছে। পরে মামা বললো ঘোড়া মানে হচ্ছে হর্স, ওই ঘোড়াই বোঝাচ্ছে। এটার এককটা হচ্ছে ঘোড়া, এটার ক্ষমতাটাকে বোঝাচ্ছে, সে সেকেন্ডে কতটুকু কাজ করতে পারে সেটা আমরা সরাসরি ওয়াটে না বলে ওরা বলতে চাচ্ছে কি ঘোড়া আকারে, হর্স পাওয়ার আকারে। তো আমাদের এটা কিন্তু বহুল ব্যবহৃত, যেহেতু এটাকে আমাদের শিখতে হবে, জানতে হবে। 1 হর্স পাওয়ার মানে কি, 1 হর্স পাওয়ার মানে হচ্ছে 746 ওয়াট। ঠিক আছে, তো তোমরা একটা লিখতে পারো চাইলে যে 1 হর্স পাওয়ার বলতে কি বুঝো, এটাও লিখতে পারো, প্রশ্নটা লিখো। এটা আগে 1 হর্স পাওয়ার ইকুয়াল টু ওয়াটের কনভার্সনটা মনে রাখো, তারপরে তোমরা একটা প্রশ্ন লিখো 1 হর্স পাওয়ার বলতে কি বুঝো, 1 হর্স পাওয়ার বলতে কি বুঝো। ওকে, সো 1 হর্স পাওয়ার বলতে আসলে বোঝায় হচ্ছে যখন কোন একটা, লিখো, কোনো উৎসের দ্বারা, কোনো উৎসের দ্বারা 746 জুল কাজ প্রতি সেকেন্ডে, 746 জুল কাজ। লিখো, কোন উৎসের দ্বারা প্রতি সেকেন্ডে 746 জুল বা 746 জুল কাজ সম্পাদন সম্ভব হলে তার ক্ষমতাকে 1 হর্স পাওয়ার ক্ষমতা বলে। বুঝতে পারছো কি লিখতেছো দেখি? কোন উৎসের দ্বারা প্রতি সেকেন্ডে 746 জুল কাজ, ঝুল বানান জে ও ইউএল, অথবা শুধু জে লিখলেও চলবে, জে ও ইউএল। হ্যাঁ, কাজ সম্পাদন সম্ভব হলে বা সম্পাদিত হলে লিখতে পারো, সম্পাদিত হলেই লিখো, সেটাই ভালো হবে। কাজ সম্পাদিত হলে, সে সম্পাদন করতে পারতেছে এতটুকু, সম্ভব হলে মানে সে এতটুকুই সম্ভব সর্বোচ্চ, সেটাও বোঝানো যায়, সমস্যা নেই, একই পাবা। তবে সম্পাদিত কথাটা একটু বেস্ট হইতো আর কি। কোনো উৎসের দ্বারা প্রতি সেকেন্ডে 746 জুল কাজ সম্পাদিত হলে উক্ত উৎসের ক্ষমতাকে, উক্ত উৎসের ক্ষমতাকে 1 হর্স পাওয়ার ক্ষমতা বলে। একইভাবে তোমাকে লিখতে পারে যে 5 ওয়াট ক্ষমতা বলতে কি বুঝো, সেক্ষেত্রে কি হবে, কোনো উৎসের দ্বারা প্রতি সেকেন্ডে বা 1 সেকেন্ডে, যেভাবে বলো না কেন, প্রতি সেকেন্ডে 5 জুল কাজ সম্পাদিত হলে উক্ত উৎসের ক্ষমতাকে 5 ওয়াট ক্ষমতা বলে। বুঝতে পারছো নাকি পারো নাই? সো 1 হর্স পাওয়ারের মানে হচ্ছে তুমি এটাকে মনস্তাত্ত্বিকভাবে এটাকে কি রিপ্লেস করে ফেলে 746 ওয়াট দিয়ে। তো 746 ওয়াটের জন্য যেটা লিখছো 5 ওয়াটের জন্য সেম লিখবা। বলো শ্রী। নাম দেওয়ার কারণ কি, মানে একটা ঘোড়া, এক্স্যাক্টলি ঘোড়ার ইকুইভ্যালেন্ট করার চিন্তা করছে। আমি এটা সরাসরি ইতিহাস জানি না, তবে হ্যাঁ ওরা মোস্ট প্রবাবলি একটা ঘোড়া কতটুকু কাজ করতে পারে সেকেন্ডে সেটার উপরে, মানে দৌড়াইতে পারে। বিশেষ করে আগেরকার দিনে তো ঘোড়া দিয়েই মুভমেন্ট করা হতো, দৌড়ানো হতো। এরপরে ঘোড়াকে রিপ্লেস করছে কে, ইঞ্জিন, যানবাহনগুলোতে ইঞ্জিন রিপ্লেস করছে। সো তোমার 2টা ঘোড়া যেই পরিমাণ টানতে পারে
সেই পরিমাণ টান এখন সেই ইঞ্জিন টানতে পারে। সো এইভাবেই কিন্তু রিপ্লেসমেন্টটা নিশ্চয়ই আসছে। সো আমি অ্যাজিউম করতেছি হচ্ছে ওই যে যেহেতু যানবাহনের ক্ষেত্রে ঘোড়া দিয়ে এটা রিপ্লেস হয়ে গেছে, ঘোড়ার পরিবর্তে ইঞ্জিন আসছে। সো আগে বলতো তোমার কয়টা ঘোড়া লাগে গাড়ি টানতে গেলে? 2টা ঘোড়া লাগে। তা এখন ঠিক আছে, আমি এমন ইঞ্জিন বানাচ্ছি সেটা 2 ঘোড়া, 2 হর্স পাওয়ার, এরকম কিছু একটা ইয়ে করছে আর কি। যাকে স্যার আমাদের এখন ক্ষমতার আরেকটা ব্যাপার আছে স্যার, ক্ষমতার একটা শর্টকাট আছে। ক্ষমতার একটা এটুকু তুলে নিছেন স্যার, এটুকু তুলে নিলে ক্ষমতার একটা শর্টকাট আছে। সেই শর্টকাটটা কি? যখন কোনো একটা বস্তুকে লিখো, কোনো বস্তুকে সমবেগে উপরে উঠানোর সময় বা সমবেগে গতিশীল করার সময়, উপরে নিচে না লিখে, উপরে নিচে না লিখে তোমরা লিখো গতিশীল করা হলে, কোনো বস্তুকে এফ বল প্রয়োগে ভি সমবেগে গতিশীল করা হলে বস্তুর উপর প্রযুক্ত ক্ষমতা, এটা বলতে পারো। মানে এই প্রযুক্ত বলের ক্ষমতা, বস্তুর উপর প্রযুক্ত বলের ক্ষমতা লিখো, আমরা বের করতে চাচ্ছি। তাহলে একটা বস্তুর উপরে এফ বল প্রয়োগ করতেছি, বল প্রয়োগ করলে বস্তু ত্বরণ হওয়ার কথা না, কিন্তু ত্বরণ হচ্ছে না। হয়তো বা আরও একাধিক বল আছে এখানে, যাক আমাদের ওটা লাগতেছে না। কিন্তু আমরা যেটা প্রয়োজন সেটা হলো যে এই বস্তুর উপরে আমি বল প্রয়োগ করার পরে এটা কি হচ্ছে বলো? সমবেগে গতিশীল হচ্ছে। হতে পারে না? তোমাদেরকে একদম ক্লাসিক যে প্রবলেমটা শুরু থেকেই দেখাচ্ছি, একটা বস্তুকে, একটা সিমেন্টের বস্তাকে সমবেগে 50 কেজি একটা সিমেন্টের বস্তাকে সমবেগে উপরে উঠাচ্ছি স্যার, সমবেগ ভি বেগে উপরে উঠাচ্ছি। কি হচ্ছে? উপরে একটা এফ বল প্রয়োগ করতে হচ্ছে, নিচে এমজি কাজ করতেছে। এই দুইটা বলের প্রভাব একজন একজনকে কাটাকাটি করে ফেলতেছে। লব্ধি বল শূন্য। লব্ধি বল যদি শূন্য হয়, বস্তু যে বেগে আছে সেই বেগে গতিশীল থাকবে। কার কথা? উমাইর স্যারের কথা না, কার কথা? নিউটনের কথা। নিউটন বলছে কোনো বস্তুর উপর যদি লব্ধি বল শূন্য হয় তাহলে ওই বস্তু সমবেগে গতিশীল হবে। ঠিক আছে, তাহলে উপরের দিকে এফ বল আছে, নিচের দিকে এমজি বল আছে, একজন দুইটা নিশ্চয় সমান, দুইটা বলই নিশ্চয় সমান। তাহলে একজন আরেকজনকে কি করবে? ক্যান্সেল আউট করে ফেলবে, লব্ধি বল শূন্য হয়ে যাবে। লব্ধি বল শূন্য হয়ে গেলে বস্তুটা কি থাকবে? যে বেগে ছিল সেই বেগে সমবেগে গতিশীল থাকবে। তাহলে আমরা এফ বলের ক্ষমতা বের করতে চাচ্ছি। এফ বল যেই যন্ত্রটা প্রয়োগ করতেছে, যেই উৎসটা প্রয়োগ করতেছে, সেটা কোনো একটা মানুষও করতে পারে, কোনো একটা যন্ত্র করতে পারে, ইঞ্জিন করতে পারে। ঠিক আছে, সো যেই উৎসের দ্বারা এই বলটা প্রযুক্ত হচ্ছে তার ক্ষমতা আমরা বের করতেছি। বুঝছো ব্যাপারটা? সমবেগটা দিয়েই বের করতে পারবো। কেমনে বের করতে পারবো দেখো স্যার, আগে বুঝো। ডাব্লিউ ডিভাইডেড বাই টি জানি না স্যার আমরা ক্ষমতা ইকুয়াল টু, এবারে ডাব্লিউ ইকুয়াল টু আমরা কি জানি? এফ এস জানি, ঠিক কিনা স্যার? ধরো আমরা এটাকে এস উচ্চতায় উঠাচ্ছি, এটাকে কোথায় তুলতেছি? এস উচ্চতায় উঠাচ্ছি। একবার চিন্তা করে আমাকে বলো তো স্যার, সমবেগের ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি কিনা স্যার? সমবেগের ক্ষেত্রে একটা সূত্র আমরা জানি কিনা? এস ইকুয়াল ভিটি আমরা জানি স্যার, এস ইকুয়াল ভিটি। তো সেই সেন্সে আমরা এস বাই টি ইকুয়াল টু কে ভি বলতে পারবো স্যার সমবেগের ক্ষেত্রে। আর এখানে বলতো স্যার আমাদের এই বেগটা সমবেগ না, তো এই সরণটা সমবেগের কারণে হয়েছে না স্যার? এই সরণটা যদি সমবেগের কারণে হয়, এখানেও কিন্তু আমরা পুরো কনস্ট্যান্ট পুরা কন্ডিশনটা লিখছি। লেখা হলে আমরা এটা কি করতে পারি? এস বাই টিকে আমরা কি লিখতে পারি? ভি লিখতে পারি। তো সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে প্রযুক্ত বল আর বেগ যদি গুণ করে দিই, প্রযুক্ত বল আর বেগ যদি গুণ করে দিই, তাহলে আমরা কি পেয়ে যাব? বস্তুর ক্ষমতা পেয়ে যাব। অর্থাৎ কোনো একটা বস্তুর উপরে এফ বল প্রয়োগে যদি বস্তু ভি সমবেগে চলতে থাকে, তখন ওই এফ বল প্রযুক্ত প্রয়োগকারী যে উৎসটা আছে সেই উৎসের ক্ষমতা হবে এফ ইন্টু বি। মনে থাকবে স্যার নাকি থাকবে না? থাকবে। তাহলে আমরা একটা 50 কেজি সিমেন্টের বস্তাকে সমবেগে উপরে তুলতেছি এফ বল প্রয়োগ করে একটা ক্রেনের সাপেক্ষে। তো ক্রেনের ক্ষমতা কত? ক্রেনের ক্ষমতা হচ্ছে এফ ইন্টু ভি। বুঝতে পারছি নাকি পারিনি? ক্লিয়ার? ওকে, তুলে ফেলো স্যার। এটা এইভাবেই তুলে ফেলো তোমরা। এটাকে একটা স্টার মার্ক দিয়ে রাখতেছি স্পেশাল কেসের জন্য। শর্টকাটে এটা করতে পারবা, এটা রিটেনও লিখতে পারবা, রিটেন, এমসিকিউ, অ্যাডমিশন সব জায়গায় ইউজ করতে পারবা। এটা তুলে ফেলো সবাই, উদাহরণ সহ বুঝাই দিলাম। তাই এটা যদি বুঝতে পারো স্যার আমাদের ক্ষমতা এখানে শেষ। এবার কর্মদক্ষতা দেখাবো স্যার।
ক্ষমতা তো সহজ জিনিস। আচ্ছা, এরপরে এটা তুলে ফেলো, তোলা হয়েছে কিনা বলো, হইলে আমাকে বলবা। ওকে, লিখছো স্যার? ওকে, লেখা হলে এবার তোমরা হেডিং দাও কর্মদক্ষতা। এই চ্যাপ্টারের সবচেয়ে শেষ টপিক, সর্বশেষ টপিক কর্মদক্ষতা। কর্মদক্ষতা স্যার, কর্মদক্ষতার আমরা দুটো সংজ্ঞা দেখব। প্রথম সংজ্ঞাটা লিখেন, কোনো যন্ত্র কর্তৃক কোনো যন্ত্র কর্তৃক কৃত কাজ, কোনো যন্ত্র কর্তৃক কৃত কাজ ও সরবরাহকৃত শক্তির অনুপাতকে, সরবরাহকৃত শক্তির অনুপাতকে, অনুপাত শব্দটা বললে তোমরা আগে যেটা বলতে সেটা উপরে বসবে, পরে যেটা বললাম ক্রমান্বয়ে সেটা নিচে বসবে, ঠিক আছে? তাহলে কৃত কাজটা উপরে বসছে, যন্ত্রের দ্বারা কৃত কাজ, আর যন্ত্রের মধ্যে সরবরাহকৃত শক্তিটা কি বসবে? নিচে বসবে। কৃত কাজ ও সরবরাহকৃত শক্তির অনুপাতকে ওই যন্ত্রের কর্মদক্ষতা বলে, ওই যন্ত্রের কর্মদক্ষতা বলে। তাহলে উপরে হচ্ছে আমাদের কৃত কাজ, নিচে হচ্ছে তোমার সরবরাহকৃত শক্তি। উপরে কৃত কাজ, নিচে হলো সরবরাহকৃত শক্তি। এবার আসুন স্যার, এটাকে আমরা কিভাবে সহজ করতে পারি? এটা আমাদেরকে এফিসিয়েন্সি বা কর্মদক্ষতাকে আমরা এটা দ্বারা প্রকাশ করি স্যার। এটা মানে হলো আমাদের কি W ডিভাইডেড বাই এনার্জি, যেটা আমরা দিছি, ইন্টু 100%। তোমরা 100% সহ ইউজ করতে পারো, ছাড়াও ইউজ করতে পারো। অর্থাৎ তোমার এখানে পার্সেন্টেজ হচ্ছে শতে হিসাব করার জন্য, ভগ্নাংশে না বলে 100 টাকায় কয় টাকা পাবো, ঠিক আছে না? বিশেষ করে কোম্পানির শেয়ার ভাগ করার সময়, যে কোনো কিছু শেয়ার ভাগ করার সময় বলে কি কে কত পার্সেন্ট পাচ্ছি, বলে 100-তে আমরা 2 টাকা পাচ্ছি, 3 টাকা পাচ্ছি। আগেরকার দিনে পয়সা হিসাব করতো, আগে বলতো পয়সা, পার্সেন্টেজ কি বলতো? পয়সা। আগেরকার দিনে আমরা মামা চাচাদেরকে, দাদাদেরকে, নানাদেরকে দেখছি, ওনারা বলতেন কি ওইটাতে আমার 10 পয়সা শেয়ার আছে, 10 পয়সা মানে 10%, মানে 1 টাকা মানে 100 পয়সা না। তো 100তে হিসাব করার জন্য তারা কি করছে, ওই 10 পয়সা শেয়ার, 20 পয়সা শেয়ার, এভাবে করে ভাগ করে বলতেছে আর কি। হ্যাঁ, তো ওইটার জন্য পার্সেন্টেজটা আমরা ইউজ করা হয়। তোমরা চাইলে পার্সেন্টেজ ছাড়া ইউজ করতে পারবা, তখন দশমিকে হিসাব করতে হবে। মানে সম্পূর্ণ অংশ হচ্ছে 1 বা সম্পূর্ণ অংশ, সেটার যদি 0.8 হয় তার মানে 80% বা 0.8 অংশ, ঠিক আছে? এটাকে আরও লিখলে 8 ভাগের 10 অংশ, এটা 10-এ হিসাব হয়েছে, দশমিকে হিসাব হয়েছে। আর শতে হিসাব হলে এরকম হয় না স্যার, এটাকে 100 কেটে দিয়ে এখানে পার্সেন্ট বুঝে দিই, পার্সেন্ট মানে 100 দ্বারা ভাগ। বুঝতে পারছো ব্যাপারটা? এইগুলা তোমরা ছোটবেলায় পড়ে আসছো, তারপরে মাঝে মাঝে বলতে হয়, কারণ অনেকে বলে স্যার একবার পার্সেন্টেজ ইউজ করতেছেন, আবার পার্সেন্টেজ ছাড়া ইউজ করতেছেন, দুইটা কি আসলে এক কিনা? আসলে একই, বুঝছো? তো আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য ডিফারেন্টভাবে প্রকাশ করা হয়। সো এইভাবে প্রকাশ করলে আমরা কর্মদক্ষতা পেলাম W ডিভাইডেড বাই E, ঠিক কিনা স্যার? W ডিভাইড বাই E। এবার আরেকটা সংজ্ঞা তোমরা লিখবা। সংজ্ঞা লিখার আগে এটা একটু প্রকাশ করে দিই, আমরা যদি কোনো একভাবে W ডিভাইডেড বাই T করি,
ই ডিভাইডেড বাই টি করে উপর নিচে দুইটাতে টি দ্বারা ভাগ করে দিয়েছি, বুঝতে পারছো? তাহলে এখানে একটা ক্ষমতা পাবো, এখানে একটা ক্ষমতা পাবো, নিশ্চয়ই ক্ষমতা দুটো সেম হবে না। এটাকে বলা হয় লব্য কার্যকর ক্ষমতা। মানে আমি সেটা যন্ত্র থেকে লাভ করতেছি। এটা ধরো আমাদের একটা যন্ত্র, সবাই একটু এদিকে থাকো 1 মিনিট। এটা আমাদের যন্ত্র, যন্ত্রের মধ্যে আমি একটা ইনপুট দিব, সেটা হচ্ছে সরবরাহকৃত শক্তি ছিল, ঠিক না স্যার? এই যে দেখো সরবরাহকৃত শক্তি, সরবরাহকৃত শক্তি, এটা হচ্ছে যন্ত্রের মধ্যে ইনপুট দিচ্ছি, যন্ত্র থেকে আউটপুট বের হচ্ছে, সেটা কি আমার কাজ বের হচ্ছে, ঠিক না স্যার? সেটা আমাকে কাজ বের হচ্ছে, এটাকে বলে ব্ল্যাক বক্স ডায়াগ্রাম। আমি যদি এটাকে একটা ব্ল্যাক বক্স এমন চিন্তা করবো, কিছু একটা করে কাজ বের করে দিচ্ছে। সো শুরুতে আমাদের একটা কাজ ঢুকতেছে, শক্তি ঢুকতেছে, এটা সরবরাহকৃত শক্তি, আর এটা হচ্ছে তোমার কৃতকাজ বের হচ্ছে। তাহলে সরবরাহকৃত শক্তি যেটা, সেটাকে যদি ক্ষমতায় প্রকাশ করি, মানে এই শক্তিটা যে দিচ্ছে সেটাও মনে করো কেউ একজন দিচ্ছে, তার ক্ষমতা আমরা জানি। সো এই শুরুর দিকে যেটা ক্ষমতা আমরা দিচ্ছি এটাকে বলা হয় স্যার সরবরাহকৃত ক্ষমতা বলতে পারো, বা প্রদত্ত ক্ষমতা বলতে পারো, ঠিক আছে স্যার? যন্ত্রের প্রদত্ত ক্ষমতা। আর যেহেতু কৃতকাজটা প্রাপ্তি অংশে আছে, আমরা পাচ্ছি এমন আছে, প্রাপ্ত কৃতকাজ আছে, তো এটাকে বলা হয় তার লব্য কার্যকর ক্ষমতা বা লব্য প্রাপ্ত ক্ষমতা, তুমি সেভাবে বলতে পারো, বুঝতে পারছো? সো এখানে দুইটা সেগমেন্টে ভাগ হয়ে গেছে। এটাকে যদি আমরা লিখি, এটাকে লিখবো লব্য কার্যকর, মানে কাজে রূপান্তরিত হয়ে গেছে আর কি স্যার, লব্য কার্যকর ক্ষমতা, ঠিক আছে? আর নিচে হচ্ছে তোমার প্রদত্ত ক্ষমতা। যন্ত্রকে আমরা ক্ষমতা প্রদান করছি, বুঝতে পারছো? বেশিরভাগ মোটরের গায়ে যেটা লেখা থাকে সেটা হচ্ছে প্রদত্ত ক্ষমতাটা লেখা থাকে, কত ক্ষমতা প্রদান করতে হবে তাকে, সে কতটুকু কনজিউম করবে, নিবে, গ্রহণ করবে, বুঝতে পারছো? সো 2 কিলো ওয়াট যদি কোনো একটা মোটরের গায়ে লেখা থাকে, তার মানে সে 2 কিলো ওয়াট ক্ষমতা গ্রহণ করবে, সেটা হচ্ছে প্রদত্ত ক্ষমতাটা। আর লব্য কার্যকর ক্ষমতা সেটা হচ্ছে যন্ত্র থেকে বের হচ্ছে, সেটা কিন্তু আমাদের ক্যালকুলেট করে বের করতে হবে, ঠিক আছে স্যার? তো এটাকে আমরা পি প্রাইম বলি, নিচেরটাকে পি বলি, 100 বলে দিচ্ছি স্যার। তাহলে এটাও কিন্তু আমাদের এটার সমীকরণ পি প্রাইম ডিভাইডেড বাই পি ইন্টু 100%, ঠিক আছে? লব্য কার্যকর ক্ষমতা, লব্য কার্যকর ক্ষমতা আরেকটা নাম আছে, এই যে এখানে লিখতেছি, লব্য কার্যকর ক্ষমতা। এটাকে চাইলে আমরা লিখতে পারি প্রাপ্ত ক্ষমতা বলতে পারি। লব্য লাভ করা, প্রাপ্ত করা একই কথা স্যার। প্রাপ্ত ক্ষমতা, প্রদত্ত ক্ষমতা উপরে হবে প্রাপ্ত ক্ষমতা, ঠিক আছে? কর্মদক্ষতা, আমি তাকে ইনপুট দিচ্ছি, সে আউটপুট কতটুকু দিচ্ছে, পুরোপুরি তো কখনোই দিবে না, সে কিছু নষ্ট করে ফেলবে, অন্য শক্তিতে রূপান্তর করে ফেলবে। মোটর, পানির মোটর যখন চলতে থাকে তখন তোমরা শব্দ শুনো না, একটা সাই 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 একটা শব্দ চলতে থাকে, পানির মোটর চলতে থাকে, শব্দ শক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। তোমার তো উদ্দেশ্য শব্দ শক্তিতে ছিল না, কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। নষ্ট মানে অন্য শক্তি রূপান্তরিত, শক্তি তো কোনো নষ্ট নাই, তুমি যেটা চাচ্ছ সেটা আসতেছে না। তুমি চাচ্ছ যান্ত্রিক শক্তি, কোথা থেকে? বিদ্যুৎ শক্তি থেকে। সো তোমার ইনপুট বিদ্যুৎ শক্তি, তোমার আউটপুট যান্ত্রিক শক্তি। সো আউটপুট যান্ত্রিক শক্তি এখানে লিখবা, ইনপুট বিদ্যুৎ শক্তি এখানে লিখবা। বাকিটুকু যেটুকু আসে নেই সেটা কি হয়ে গেছে বলো তো দেখি স্যার? সেটা হয়ে গেল আমাদের শব্দ শক্তিতে চলে যাবে। আবার মোটরের গায়ে ধরে দেখিও তাপ শক্তি রূপান্তরিত হয়ে গেছে। এগুলো আমাদের দরকার ছিল? দরকার ছিল না। তারপর আমরা বাই প্রোডাক্ট হিসেবে পেয়ে গেছি, তো সেগুলো আমাদের এটার বাইরের অংশ পাবো আর কি, ঠিক আছে? সো লব্য অংশ বা প্রাপ্ত অংশটা হচ্ছে আমাদের ডিজায়ার যেটা আছে সেটার উপরে, বুঝছো? ভেরি গুড। আচ্ছা, তোমাদেরকে স্পষ্ট দুইটা প্রবলেম আমি করাবো। সেটা হলো এই কর্মদক্ষতা বোঝার জন্য, ঠিক আছে, প্লাস ক্ষমতা, এই জিনিসগুলো বোঝার জন্য, সাথে ওভারঅল সব কিছু মিলায়ও কাজে আসবে। আজকে 2-3টা প্রবলেম করে তোমাদেরকে ছেড়ে দিব। নেক্সট দিন আমরা প্রবলেম শিট দিব, এবং প্রবলেম শিট থেকে যেগুলো অঙ্ক করাই দেওয়া লাগে করাই ফেলবো, বাকিটা বাড়ির কাজ থাকবে, ঠিক আছে? সো চলো শুরু করো। একটা প্রশ্ন লিখো স্যার।
তোমরা প্রশ্ন লিখবা 100 মিটার গভীর একটি কুয়া থেকে এইখানে সংখ্যাটাকে আমি বলছিলাম তোমাদেরকে, এইখানে থেকে নতুন সংখ্যাটাকে বলছিলাম, এটা সংখ্যাটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো যে লব্য কার্যকর ক্ষমতা এবং প্রদত্ত ক্ষমতার অনুপাতকে কর্মদক্ষতা বলে, সেটা বললেও কিন্তু আনসার হয়ে যাবে। লব্য কার্যকর ক্ষমতা ও প্রদত্ত ক্ষমতার অনুপাতকে কর্মদক্ষতা বলে, সেভাবে লিখতে পারো। এবার তোমরা একটা প্রশ্ন তুলো, 100 মিটার গভীর একটি কুয়া থেকে কুয়া থেকে ইঞ্জিনের সাহায্যে প্রতি মিনিটে প্রতি মিনিটে 1000 কেজি পানি ওঠানো হয়। পানি ওঠানো হয় যদি ইঞ্জিনের ক্ষমতা 20% নষ্ট হয়। এই কথাটার জন্য আমি তোমাদেরকে প্রশ্নটা দিছি, যদি ইঞ্জিনের ক্ষমতা 20% নষ্ট হয় তাহলে এর অশ্ব ক্ষমতা কত, মানে অশ্ব ক্ষমতা কত, ইঞ্জিনের ক্ষমতা কত যদি জানতে চাওয়া হয়, এই কথাটা দেখো, এখানে একটা হিডেন জিনিস আছে। স্যার কোন ক্ষমতার চাচ্ছে? ইঞ্জিনের ক্ষমতা বলতে কোনটা চাচ্ছে, যেটা কি প্রদত্ত ক্ষমতা নাকি প্রাপ্ত ক্ষমতা? মনে রাখবে এটা কিন্তু প্রদত্ত ক্ষমতা চাচ্ছে। ইঞ্জিনের ক্ষমতা যদি জানতে চাওয়া হয়, আই রিপিট, আজীবনের জন্য মাথায় রেখে দাও, বলে যে ইঞ্জিনের ক্ষমতা বের করো, যন্ত্রের ক্ষমতা বের করো, শুধু ক্ষমতা বলছে, আগে পরে কিচ্ছু নাই। ইঞ্জিনের ক্ষমতা, ইঞ্জিনের অশ্ব ক্ষমতা শুধু এরকম বলছে, আগে কিচ্ছু লিখে নাই, পরে কিছু লিখে নাই। এরকম থাকার মানে বুঝতে হবে প্রদত্ত ক্ষমতাটা। ইভেন ইঞ্জিনের গায়েও কিন্তু এটাই লেখা থাকে, বুঝতে পারছো? কোনটা? প্রদত্ত ক্ষমতাটা, যেটা আমরা প্রদান করি ইঞ্জিনকে, যন্ত্রকে, সেটাই হলো ইঞ্জিনের ক্ষমতা। মনে থাকবে নাকি থাকবে না স্যার? প্রদত্ত ক্ষমতাটা হচ্ছে ইঞ্জিনের ক্ষমতা, প্রাপ্ত ক্ষমতাটা না। প্রাপ্ত ক্ষমতাটা থেকে কার্যকর ক্ষমতা বলে, অনেক সময় লব্য কার্যকর ক্ষমতা বলে, প্রাপ্ত ক্ষমতা বলে, তখন বুঝবো যে প্রাপ্ত ক্ষমতা। বুঝতে পারছো? যদি তোমাকে প্রাপ্ত ক্ষমতা, লব্য কার্যকর ক্ষমতা কিংবা কার্যকর ক্ষমতা বলে দে, তখনই একমাত্র তুমি প্রাপ্ত ক্ষমতা বের করবা বা লব্য কার্যকর ক্ষমতা বের করবা। বুঝতে পারছো? অনেকে পারো নাই। হ্যাঁ, তো এখানের মধ্যে থেকে আমাকে কি করে নিতে হবে? আমাকে টোটাল যে ক্ষমতাটা, প্রদত্ত ক্ষমতাটা বের করতে হবে। বুঝছো? কনফিউশন করা যাবে না, প্রশ্নটা দিছি এই কারণে, ভালো মতো বোঝার কারণে। আর এখানে 20% নষ্ট হয় এই কথাটা বোঝানোর কারণে। শক্তির কি নষ্ট হওয়ার কোনো সুযোগ আছে? শক্তির কি কোনো ক্ষয় আছে, সৃষ্টি আছে? নাই তো স্যার। নষ্ট মানে বোঝাচ্ছে আমাদের ডিজায়ার যে শক্তিটা লাগতো সেটা না হয়ে অন্য শক্তিতে চলে গেছে। বুঝছো? স্যার নষ্ট কথাটা বললে ভয় পাওয়ার দরকার নাই, আবার ভুল বলার দরকার নেই। স্যার আপনি কথাটা ভুল বলতেছেন। হ্যাঁ আমি জানি আমি ভুল বলতেছি, কিন্তু বুঝে শুনে বলতেছি। আমরা নষ্ট বলতে বোঝাচ্ছি আমার যেটা লাগবে না সেটা হয়ে গেছে, বাই প্রোডাক্টটা চলে আসছে। বুঝতে পারছো? তাহলে 20% নষ্ট হয় মানে আমার ডিজায়ার পোর্শন কতটুকু হবে স্যার? 80% হবে। 20% যদি নষ্ট হয়ে যায় তাহলে আমি পেলাম কতটুকু? 80%। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এখানে কর্ম দক্ষতা কি হবে? 100 মাইনাস 20%, তার মানে কত? 80% কর্মদক্ষতা। বুঝতে পারছো? সো নষ্ট হওয়া যদি পরিমাণ দেওয়া থাকে, নষ্ট হওয়ার ক্ষমতা যদি দেওয়া থাকে স্যার, তাহলে তোমাকে কি করতে হবে? এটা 100 থেকে মাইনাস করে দিয়ে 20% করে, 20% মাইনাস করে 80% পেয়ে গেছি, এভাবে করে নিতে হবে তোমাকে। ঠিক আছে? ক্ষমতা পেয়ে গেলাম, কর্মদক্ষতা পেয়ে গেলাম। এখানে আমাকে একটা পুরো স্টোরি দেওয়া আছে, ঠিক না স্যার? ইঞ্জিনের কাজের ডেসক্রিপশন দেওয়া আছে, সময় দিয়ে কতটুকু কাজ পাচ্ছি সেটা বলে দিচ্ছে। তার মানে এখান থেকে একটা আমরা ক্ষমতা বের করতে পারবো, ঠিক না স্যার? এখান থেকে কাজ বের করে ক্ষমতা বের করব। কাজ থেকে যে ক্ষমতাটা বের করছি সেটা কি ক্ষমতা ছিল বলো তো? মুসাইবে বলতে পারবা কাজ থেকে যে ক্ষমতাটা বের করছি সেই কাজটা কে দিচ্ছে? ইঞ্জিনটা আউটপুট দিচ্ছে না?
আউটপুট দিচ্ছে, ইঞ্জিনের আউটপুটটাকে আমরা কাজ বলতেছি। এই কাজটা থেকে যে ক্ষমতাটা বের হয় সেটাকে আমরা কি ক্ষমতা বলছি? লভ্য কার্যকর ক্ষমতা বলতেছি বা প্রাপ্ত ক্ষমতা বলতেছি। বুঝছো ব্যাপারটা? তো এই লভ্য কার্যকর ক্ষমতা আমরা এখান থেকে বের করতে পারবো, কিন্তু সেটা কি অ্যান্সার হবে? নো। তাহলে আগে লভ্য কার্যকর ক্ষমতা বের করি। লভ্য কার্যকর ক্ষমতা পি প্রাইম, লভ্য কার্যকর ক্ষমতা পি প্রাইম। 100 মিটার উচ্চতায় পানি তুলতেছি, 1000 কেজি সেকেন্ড সময়, সবকিছু দেওয়া আছে স্যার। খুবই সিম্পল, ডাব্লিউ ডিভাইডেড বাই টি। ডাব্লিউ মানে এখানে হচ্ছে mgh। কোন একটা বস্তুকে সমবেগে উপরে তুললে তাহলে আমরা mgh বলে দিই, ঠিক আছে স্যার? জাস্ট পানিটাকে নিচ থেকে উপরে তুলে থামাই ফেলতেছি, ঠিক না স্যার? সো সমবেগে উপরে তো থামাই ফেলতেছি, এটার কিন্তু কাজটা mgh হবে। এটা মুখস্থ রাখবা স্যার, নিচের সময় হবে। তাহলে আমরা এখানের মধ্যে থেকে কি পাচ্ছি? এম এর মান কত? 1000 কেজি। জি এর মান কত? 9.8। কত মিটার উচ্চতায় তুলতেছি? 100 মিটার। সময় ছিল 60 সেকেন্ড। 1 মিনিট মানে 60 সেকেন্ড। কত আসে আমাকে ঝটপট বলে ফেলান স্যার। $16,333.33 কি হবে? ওয়াট হবে না স্যার? ওয়াট। শুধু ডাব্লিউ লিখলেও চলবে। ওকে, এবারে আমাদের কি বের করতে হবে? প্রাপ্ত ক্ষমতা বের করবে। আমরা কি লিখব? আমরা জানি ইটা ইকুয়াল পি ডিভাইডেড পি প্রাইম ডিভাইডেড বাই পি। বাচ্চারা, তোমাদেরকে ইটা বের করতে বললে পার্সেন্টেজ দিয়ে সূত্র করবা, আর যখন তোমাদেরকে এটা দেওয়া থাকবে সমীকরণে বসাবা, এটা একটু মাথায় রাখবা, তখন কিন্তু আর পার্সেন্টেজে রাখবো না, এটার একটু কষ্ট করে দশমিকে নিয়ে যাব। এটাকে 100 দ্বারা ভাগ করো তো স্যার, 80কে 100 দ্বারা ভাগ করলে 0.8 আসে। এটা যখন দেয়া থাকবে সেটাকে প্রয়োগ করতে হবে আমাদেরকে, তখন কিন্তু আমরা পার্সেন্টেজে লিখবো না। তাহলে পার্সেন্টেজে যদি আমরা লিখি তাহলে আমাদের জন্য জিনিসটা একটু কঠিন হয়ে যায়, কষ্ট হয়ে যায় ক্যালকুলেশন। এভাবে করে নিয়ে আসলে ক্যালকুলেশন সহজ হয়ে যায়। তো এখান থেকে আমাদের পি এর মান বের করতে হবে। পি ইকুয়াল টু পি প্রাইম ডিভাইডেড বাই এন। তো এটার মানে হচ্ছে আমাদের পি প্রাইম কি আসছে? 1633.333 ডিভাইডেড বাই 0.8 করে দাও স্যার, কত আসে? 20,416। 20,416 এটাকে তোমরা ইয়েতে বলো না, পাওয়ারে বলো 10⁴ না, 2.0416। হ্যাঁ ঠিকই আছে, এরকমই হবে 10⁴। ইয়েস, এটাই আসছে তোমাদের। তাহলে এখানে এটাকে যদি আমরা এইচপিতে নিয়ে যাই, হর্স পাওয়ারে, এটা ঝুল কেন লিখছি? ওয়াট হবে না স্যার? ওয়াট হবে। তো এটাকে তোমরা 746 দিয়ে ভাগ করে দাও স্যার, 746 দিয়ে ভাগ করে দাও। 27.368 368 হর্স পাওয়ার এইচপি। বুঝছো? মজার না স্যার ব্যাপারটা? খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার চলে আসছে। এখানে অনেক কিছু কভার হয়ে গেছে এই প্রবলেমের সাথে। কারো কোনো কনফিউশন আছে কোনো জায়গায়? কোনো কনফিউশন আছে? নো স্যার। না থাকলে ঝটপট তুলে ফেলেন, নেক্সট অঙ্কে যাব। আচ্ছা ঠিক আছে, ওগুলো করবো। আমি বুঝতে পারছি তুমি কুয়ার অঙ্কের কোন প্রবলেমগুলো বলতেছো, ওগুলো আমরা করবো ডেফিনেটলি। প্রবলেম সলভিংয়ের 2টা ক্লাস আছে, ওইগুলোতে আমরা ইনশাল্লাহ করবো, ঠিক আছে? টেনশন নিও না। ইভেন আমি পারলে তোমার জন্য এক্সট্রা কোনো অনলাইন ক্লাস মানে অনলাইন রেকর্ড দিয়ে দিব প্রবলেম সলভিংয়ের উপরে, বেশি বেশি করে করতে পারার মতো, ঠিক আছে? সো এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসা মানে একদম সহজ, পারার মতো একটা ব্যাপার আছে, ঠিক আছে? পারবো ইনশাল্লাহ আমরা। আচ্ছা বাচ্চারা,
এবারে একটা প্রশ্ন লিখো স্যার, একটি দালানের ছাদের সাথে লাগানো, একটি দালানের ছাদের সাথে লাগানো, আমি এখানে লিখে ফেলি, দালানের ছাদের সাথে লাগানো, একটি দালানের ছাদের সাথে লাগানো 5 মিটার লম্বা একটি মই, 5 মিটার লম্বা একটি মই অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ করে আছে, অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ করে আছে। ঠিক আছে, বলছে 60 কেজি বরের এক ব্যক্তি, 60 কেজি বরের এক ব্যক্তি 25 কেজি বোঝা, 25 কেজি বোঝা নিয়ে 25 কেজি বোঝা নিয়ে 10 সেকেন্ড সময়ে ছাদে ওঠে। সময়ে ছাদে ওঠে। ওই ব্যক্তির অশ্ব ক্ষমতা কত? অশ্ব ক্ষমতা মানে কি স্যার? হর্স পাওয়ার। ভেরি গুড। অশ্ব ক্ষমতা কত? ওই ব্যক্তির অশ্ব ক্ষমতা কত? ক্ষমতাটা হর্স পাওয়ার এককে বের করতে বলা হয়েছে। প্রথমত স্যার, একটা ব্যক্তি কোনো একটা বস্তুকে নিয়ে যখন যাচ্ছে তাহলে টোটাল ভরটা হিসাব করতে হবে, ঠিক না স্যার? 60 কেজি ভরের ব্যক্তি 25 কেজি বোঝা নিছে, টোটাল ভরটা আমরা হিসাব করব। ভেরি গুড। এরপরে যেহেতু টিল্টেড, এই যে স্যার আমাদের দালান, এই আমাদের মই, এই আমাদের মই এভাবে উঠতেছে না স্যার 30 ডিগ্রি করে? তো আমরা মনে করে নিব স্যার সে সমবেগে উঠতেছে, কারণ তাকে ত্বরণে ওঠার কোনো প্রশ্ন নাই। তাকে যখন উঠার কথা বলবো সর্বনিম্ন কিভাবে উঠতে পারে সেটা হিসাব করতে হবে। তো সর্বনিম্ন সে সমবেগে উঠতে পারে, ঠিক আছে? সো কিছু বলে দেওয়া থাকা মানে হচ্ছে এটা সমবেগে উপরে তুলতেছে বা বেয়ার মিনিমাম সিস্টেমে উপরে তুলতেছে। সো বেয়ার মিনিমাম সিস্টেম হচ্ছে সমবেগে ওঠা, কারণ সে ত্বরান্বিত হওয়ার তো কোনো প্রয়োজন নাই, সে জাস্ট সমবেগে উপরে উঠতে পারলে হচ্ছে। সো সমবেগে যদি বাঁকানো পথে উপরে উঠতে হয়, কৃতকাজের ইয়াতে আমি তোমাদেরকে পড়াইছিলাম না, সেটা কি ছিল? যদি এটা আমাদের এইচ হয়, আমি তোমাদেরকে দেখাইছিলাম এটা হিসাব করে যে কৃতকাজটা কি আসবে, mg এইচ আসবে। বুঝতে পারছো? আরেকবার দেখাই স্যার। একটা ত্রিভুজ যদি হয়, লেটস সে এটা আমাদের এ, এটা আমাদের বি, এটা আমাদের সি, এটা আমাদের তেটা। ভালো মতো বুঝো স্যার, এই আমাদের বস্তুটাকে সমবেগে উপরে উঠাচ্ছি। সমবেগে উপরে উঠাইলে স্যার উপরের দিকে একটা এফ হিসাব হবে স্যার। এটার কারণ আমি ব্যাখ্যা করছি শুরুর দিকের ভিডিওগুলোতে। ক্লাস ভিডিওটা যদি দেখো তাহলে বুঝতে পারবা। সেকেন্ড ক্লাস ভিডিও যেটা আছে লেকচার 2, সেটা তোমরা লিস্টে পেয়ে যাবা। তো এটা আমরা এভাবে করে চিন্তা করতেছি, কারণ সমবেগে যেহেতু উঠাচ্ছি, একটা বস্তু তো অবশ্যই এখানে নিচের দিকে ওজন আছে, ওজনটাকে ক্যান্সেল আউট করার জন্য আমাকে উপরের দিকে একটা এফ বল দিতে হবে, ঠিক আছে স্যার? সো এই এফ বল দ্বারা কৃতকাজ করতে চাচ্ছি। তো আমরা এফ বল দ্বারা কৃতকাজ ডাব্লিউ যখন বের করতে নিব, আমাদের এখানে ডাব্লিউ কি আসবে দেখো, ডাব্লিউ আসবে এফ ইন্টু এস। তো এফ এবং বলের দিকে এস এর কস থিটা আসবে। তো এই হলো আমাদের এস এর কস থিটা, মানে এটা আসতে হবে। সো থিটা তো আমাদের এখানে না, এখানে আমরা এটাকে বলতেছি ফাই, তো কস ফাই হবে। কারণ আমার যদি এস এর উপাংশ এফ বরাবর বের করতে চাই, তাহলে মধ্যবর্তী কোনটা দিতে হবে, এস এবং এফ এর মাঝখানটা দিতে হবে। সেটাকে আমরা বলতেছি হচ্ছে তোমার কি, ফাই। বুঝতে পারছো? তো এই ফাই মানে কি? এই ফাই মানে হচ্ছে আমাদের কস 90 মাইনাস থিটা। তো 90 মাইনাস থিটা মানে আসলে আমাদের কি, সাইন থিটা না স্যার? 90 মাইনাস থিটা মানে সাইন থিটা। তো এস সাইন থিটা কি হবে? এটা যদি এস হয়, এস সাইন থিটা আমাদের লম্বটা হবে না স্যার? তো এস সাইন থিটার জায়গায় আমরা কি লিখতে পারি, লম্ব লিখতে পারি। আপনারা ত্রিকোণমিতি সূত্র খাটিয়ে দেখেন স্যার, লম্ব বাই অতিভুজের সূত্র যদি খাটিয়ে দেখেন, আমরা কি জানি স্যার,
এইচ ডিভাইডেড বাই এস ইকুয়াল টু সাইন থিটা, সুতরাং এইচ ইকুয়াল টু এস সাইন থিটা। বুঝতে পারছেন? তাহলে আমরা এইচ বলতে পারি, এফ এইচ বলতে পারি। এফ মানে আমাদের এখানে এম জি এর সমান হবে, যেহেতু সমান এবং বিপরীতমুখী, এফ এবং এম জি সমান এবং বিপরীতমুখী হলে তখনই একমাত্র বস্তুর উপলব্ধি বল শূন্য হতে পারে। তার মানে এফ আর এম জি সমান, এফ আর এম জি সমান হলে এফ এর জায়গায় এম জি লিখে দিতে পারি। লিখে দিলাম স্যার, তাহলে এখানে এম জি এস পেয়ে গেলাম। বুঝতে পারছো স্যার? সো আমরা হেলানো তলে সমবেগে হতে হবে স্যার। সমবেগে যদি একটা বস্তু উপরে উঠে, তুমি বলতে পারো স্যার এখানে সমবেগ বলে নাই, জাস্ট তোলার কথা বলছে। জাস্ট তোলার কথা বললে আমরা বিয়ার মিনিমাম সিস্টেমটা চিন্তা করব, মানে সমবেগ চিন্তা করব। ঠিক আছে স্যার? তাহলে এখানে আমরা কৃতকাজ এমজিএস পাবো। আর ক্ষমতা বের করতে বলছে না স্যার? ক্ষমতা মানে কি? কাজ, সময়। ভেরি গুড, কৃতকাজ ডিভাইডেড বাই সময়। তাহলে আমরা এখানে কি পাবো? এম জি এইচ ডিভাইডেড বাই টি পাবো। কয় সেকেন্ডে? 10 সেকেন্ডে উঠছে। এম এর মান কত স্যার? কয় কেজি স্যার? 60 কেজি প্লাস 25, 60 প্লাস 25 9.8। আর এইচ কত পেলাম আমরা স্যার? এইচ আমাদের এখানে বের করে নিতে হবে। এইচ এর মান কত হবে? 5 মিটার লম্বা মই না স্যার? 5 মিটার লম্বা মই। আচ্ছা, ভেরি গুড। এখানে আমরা এইচ ইকুয়াল টু এস কস থিটা, এস সাইন থিটা পাইছিলাম না স্যার? এস সাইন থিটা পাইছিলাম না এখান থেকে? এই জিনিসটা যদি বুঝে থাকো, তো এই মইয়ের দৈর্ঘ্যটা আমাদের এস ছিল, আর ওইটা সাইন থিটা বসাইতে হবে। ভুলেও কেউ বলিও না স্যার কাজের কেন সাইন বসাচ্ছি। সাইন আসলে বসাচ্ছি ত্রিকোণমিতিক কারণে। বুঝতে পারছো? উচ্চতার জায়গায় আমরা কি বসাতে পারবো? 5 সাইন থিটার মান 30। বুঝছো কেন? কেন বুঝতে পারছো? ওই যে ওইখানে আছে, ওই ব্যাখ্যাটা যদি বুঝো তাহলে তুমি এটা বুঝতে পারছো নিশ্চয়। এরপরে না বুঝলে আমাকে জিজ্ঞেস করবা। 85 ইন্টু 9.8 ইন্টু এস সাইন 30 মান কত? হাফ না স্যার? 5/2, 5/2 মানে 2.5 আসবে। কত আসে দেখো তো স্যার একটু আনসার। 183.75 ওয়াট। এটাকে তোমরা 740 দিয়ে ভাগ করো তো স্যার। 0.24 হর্স পাওয়ার। শিওর? তোমরা 85 ইন্টু 9.8 ইন্টু 2.5 করছো? 25 তো স্যার। আমার তো আনসার ডিফারেন্ট দেখাচ্ছে, এই জন্য বললাম ওয়ার্ডগুলো বলো এখানে কি কি আসছে। 85 ইন্টু 9.8 ইন্টু 2.5 ডিভাইডেড বাই 10, 208.25। এটাকে যদি 740 দিয়ে ভাগ করি 279। ভেরি গুড, হর্স পাওয়ার 0.279। ভেরি গুড, 279 হর্স পাওয়ার। ঠিক আছে স্যার, মোটামুটি এই দুটো প্রবলেম করলে আজকে এতটুকু রাখি স্যার। নেক্সট দিন আমরা প্রবলেমগুলো করবো আরও আদার্স। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ স্যার।